হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি কথা বলবো এসপিএসএস নিয়ে। সো এসপিএসএস-এ আমরা কিভাবে ডাটা ইনপুট করব, তারপরে কিভাবে অ্যানালাইসিস করব। মেইনলি আমি আজকে রিগ্রেশন অ্যানালাইসিসটা দেখাবো, আর এটাকে কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সেটাও দেখাবো। আসলে রিগ্রেশন নিয়ে আমার মনে হয় ইউটিউবে থাউজেন্ডস অফ ভিডিওস আছে। তারপরেও দেখি যে স্টুডেন্টরা যখন অ্যানালাইসিস করে তখন বারবার আমাদের কাছে আসে, বিভিন্ন কোশ্চেন্স করে। আমি ঠিক জানি না যে এত টিউটোরিয়াল থাকার পরেও এত কোয়ারিজ কেন থাকে, বা স্টুডেন্টরা নিজেরা না করে অন্যদের কাছে ছুটে যায় রিগ্রেশন অ্যানালাইসিস করার জন্য। তো আমি আজকে রিগ্রেশনের একটা ইনিশিয়াল আইডিয়া দিব, আর এরপরে আমি ক্যাটাগরিজটাও দেখাবো যে আমরা কীভাবে ক্যাটাগরিজগুলো করি সাধারণত আমাদের পার্টিকুলারলি এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড রিলেটেড সাবজেক্ট এগ্রিকালচার ডিসিপ্লিনে। সো এই ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আমি সেগমেন্ট করে দিব। আমি ফার্স্ট সেগমেন্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে হাউ টু ওপেন অ্যান এসপিএসএস অ্যান্ড হাউ টু ইনপুট দ্য ডেটা। ওকে, সো আমি একটা এসপিএসএস ফাইল ওপেন করে রেখেছি। আসলে অনেকগুলো এসপিএসএস ফাইল আজকে ওপেন করা, বাট আমরা যখন প্রথমে একটা স্পেসেস ওপেন করব তখন আমাকে এরকম একটা ডায়লগস বক্স আসবে। আমি এটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, তারপরে আমি এরকম একটা ব্ল্যাঙ্ক শিট পাবো, এবং এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে যে এসপিএসএস-এ আসলে দুইটা ভিউ আছে। একটা হচ্ছে ডেটা ভিউ, একটা হচ্ছে যে ভেরিয়েবল ভিউ। সো ডেটা ভিউটা কেন? ডেটা ভিউ আসলে আমাদের যে নিউমেরিক্স, যে নাম্বার অর পয়েন্টস অর ভ্যালুস, সেগুলো ইনপুট করার জন্য আমাদের ডেটা ভিউ। বাট আমাদের জন্য এখন মেইন ভিউ হবে ভেরিয়েবল ভিউ, বিকজ ভেরিয়েবল ভিউ উই ইউজ ইট ফর ডিজাইনিং আওয়ার এসপিএসএস ফাইল। সো ফার্স্টে আমাকে ভ্যারিয়েবল ভিউতে আমার ভ্যারিয়েবলের যে নামগুলো, সেই ভ্যারিয়েবলের নামগুলো আমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর তারপরে ডেটা ভিউতে যেয়ে আমি আমার যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো দিয়ে দিব। সো আসলে এসপিএসএস যদিও বলা হয় সোশ্যাল সায়েন্স সফটওয়্যার, অ্যাকচুয়ালি স্ট্যাটিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস, বাট এখন কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সও এসপিএসএসে ব্যবহার হচ্ছে। বাট বায়োলজিক্যাল সায়েন্সে যখন ডেটাগুলো ইনপুট করা হয় তখন কিন্তু যেভাবে দেওয়া হয়, আমরা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ডেটাগুলো সেভাবে দেই না। সো ডেটা যারা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সে অ্যানালাইসিস করে, পার্টিকুলার ডিজাইন অ্যানালাইসিস করতে চান, তাদের জন্য ডেটা ইনপুটের টেকনিকটা একটু ডিফারেন্ট। সেটা না আরেকদিন কভার করব। আজকে মেইনলি আমি সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আমাদের এগ্রিকালচার এক্সটেনশন ডেফিনেটলি, এবং রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো আছে তারা যে কীভাবে স্পেসেস ডাটা অ্যানালাইসিস করতে পারে সেটাই আমি দেখাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি যখন ভ্যারিয়েবল ভিউতে যাব, আমার ফাইলটা রেডি করব, তখন আমাকে দেখতে হবে যে আমার কোশ্চেনিয়ার কী ছিল, কোশ্চেনিয়ার অথবা ইন্টারভিউ স্ক্যাজুয়াল আমরা যেটাই বলি না কেন, আমার কোশ্চেনিয়ার কী ছিল এবং আমার ভ্যারিয়েবলগুলো কী ছিল। সো আমি একটা কোশ্চেনিয়ার এটা খুলে রেখেছি আমার এক স্টুডেন্টের, সে তার কিছু ভ্যারিয়েবল ছিল। আমরা ভ্যারিয়েবলগুলো দেখতে পাচ্ছি: এজ, লেভেল অফ এডুকেশন, জেন্ডার, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এছাড়া ফ্যামিলি এক্সপিরিয়েন্স, এক্সটেনশন কন্টাক্ট আমরা দেখছি, সেটা এক্সটেন্টে মেজার করা হয়েছে, যে রেগুলারলি টু নট অ্যাট অল। সো এখানে স্কোর দেওয়া হয়েছে 1, দ্যাট শুড বি 1, ইটস এ টাইপোজ। Rarely is a 1, occasionally is 2, very often 3, regularly 4. সো আমরা কিছু এক্সটেন্ড স্কেল দেখছি, আমরা কিছু কন্টিনিউয়াস স্কেল দেখছি, ট্রেনিং এক্সপোজার, মিডিয়া ওনারশিপস, দে হ্যাভ ডিফারেন্ট স্কোর। নাও এটা হচ্ছে মেজারমেন্টের পার্ট। আসলে একটা ভ্যারিয়েবল কীভাবে মেজার করতে হয় সেটা একটা আলাদা ডিসকাশনের ব্যাপার। পার্টিকুলার একটা ভ্যারিয়েবলের মেজারমেন্ট সেগুলো থিওরি থেকে আসে, আমাদের প্র্যাকটিস থেকে আছে, সেটা আমি আজকে ডিসকাস করছি না। আমি কীভাবে ইনফরমেশনগুলো দেওয়া যায় সেটা দিচ্ছি। এখানে আমরা লিকার টাইপও স্কেলও থাকার কথা। আমি একটু দেখি, হ্যাঁ, কিছুটা নট অ্যাট অল থেকে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। সো এটাও একটা স্কেল। সো ম্যাক্সিমাম স্কেল ভ্যারিয়েবল আমি দেখছি। নলেজের মার্কস দেওয়া আছে, পয়েন্টস দেওয়া আছে নলেজের। লাস্ট ভ্যারিয়েবলটা দেখি, লাস্ট ভ্যারিয়েবলটা হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি, এবং এখানে আসলে লিকার টাইপ স্কেল ব্যবহার করা হয়েছে, স্ট্রংলি অ্যাগ্রি টু স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। এখন এখানে একটু বলে দিই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যে যারা আমরা স্পেসেস ইউজ করি, দেখা যাচ্ছে যে এখানে স্ট্রংলি অ্যাগ্রি টু স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, আমরা সাধারণত ধরে নিই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি 1 পয়েন্ট, ডিসঅ্যাগ্রি 2 পয়েন্ট, নিউট্রাল 3 পয়েন্টস, অ্যাগ্রি 4 পয়েন্টস অ্যান্ড স্ট্রংলি অ্যাগ্রি 5 পয়েন্টস। এবং এখানে ধরে নিচ্ছি যে এখানে 1 2 3 4 5
সিক্স আইটেম আছে। তো সাধারণত হয়ে যায় যে স্টুডেন্টরা কি করে যে এখানে যখন ডাটা কালেকশন করে এখানে ক্লিক করে, যে রেসপন্ডেন্টের যে অ্যান্সারগুলো আসে সেগুলোতে আসলে ক্লিক করে এবং এখানে টিক চিহ্ন দেয়। যদি একজন রেসপন্ডেন্ট 1 নম্বর আইটেমের নিউট্রালিটি ক্লিক দেয়, তার মানে হচ্ছে যে 1 নম্বর আইটেমের জন্য তার স্কোর হবে এখানে 3। হ্যাঁ, 2 নম্বর আইটেমে যদি স্ট্রংলি ডিসঅ্যাগ্রিতে টিক দেয়, তার মানে হচ্ছে যে 2 নম্বর আইটেমের জন্য তার স্ট্রং পয়েন্টস হবে 1। সো এইভাবে সে কি করে, ছয়টা স্কেলের জন্য যে পয়েন্টসগুলো আসে সেগুলো পরবর্তীতে যোগ করে ফেলে। ঠিক আছে, তো আমি যদি এখানে হিসাব করি, যদি ফার্স্টেরটা আমাদের ছিল নিউট্রাল 3, এখানে ছিল 1 4, ধরলাম 3 নম্বরটাও 1 5, 4 নম্বরটা 1 6, 5 নম্বরটা 1 7, 6 নম্বরটা 1 8। তাহলে টোটাল স্কোর হবে এই ভ্যারিয়েবলের জন্য 8, এবং স্টুডেন্টরা সাধারণত এই 8টা টোটালটাকে আমার এই ডেটাতে অ্যাকচুয়ালি ইনপুট করে। কিন্তু আমি এটা রিকমেন্ড করি না। কেন করি না? আমাদের রিসার্চে আমরা সাধারণত রিয়েবিলিটি বা ভ্যালিডিটি টেস্টগুলো খুব কম করি মাস্টার্স লেভেল স্টুডেন্টদের, বাট রিয়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি টেস্ট হচ্ছে খুবই রিজনেবল এবং খুবই প্রয়োজনীয় একটা টেস্ট। বাট আপনি যখনই এই ভ্যারিয়েবলগুলো সামেশন আকারে দিবেন, তখন আপনি এই ভ্যারিয়েবলগুলো লিকার্ড স্কেলগুলোকে আপনি কখনোই রিয়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি টেস্ট করতে পারবেন না। ঠিক আছে, আবার আপনার এখানে স্কেল হচ্ছে 1 to 5, বাট অন্য সময় অন্য স্কেলগুলো দেখেন, অন্য স্কেলগুলো আছে 0 to 4। ঠিক আছে, এটা খুব একটা বড় সমস্যা না। তারপরেও আপনি যদি কনসিস্টেন্সি রাখতে যান, আপনি যদি এই ভ্যারিয়েবলের একটা মিন বের করেন, এর মিনটার সাথে লাস্ট যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলের মিনের একটু হলেও ডিফারেন্স আসবে। ওখানে 5 হচ্ছে হাইয়েস্ট মার্ক, এখানে 5 হচ্ছে হাইয়েস্ট মার্ক, ওখানে 4 হচ্ছে হাইয়েস্ট মার্ক। সো আমার মিনও কিন্তু একটু কম বেশি হয়ে যাবে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে সামেশন ইউজ না করে একটা কনস্ট্রাক্টের মিন ব্যবহার করা, এবং এটাই হচ্ছে রিকমেন্ডেড, মিন ব্যবহার করা অ্যানালাইসিসের জন্য। এবং যদি আমি রিয়েবিলিটি বা ভ্যালিডিটি টেস্ট করতে যাই, বা আমি যদি মিন বের করতে চাই, তাহলে কিন্তু আমার এই সামেটিভ আকারে ভ্যালুগুলো আমার এসপিএসএসে পুট করা যাবে না। হ্যাঁ, আমার যেটা এক্স্যাক্ট আছে সেটাই আমার পুট করতে হবে। আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি। যেমন আমরা এজের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা ভ্যারিয়েবল ভিউতে যাই, লিখব এজ। হ্যাঁ, নিউমেরিক ভ্যালু, ডেসিমাল হচ্ছে দশমিকের পরে আপনি কয় ঘর চান। এজের ক্ষেত্রে আমরা আসলে কোনো ঘর চাই না, এই জন্য আমরা এটা কমাই দিয়ে 0 করে দিতে পারি। ঠিক আছে, লেভেল হচ্ছে আপনি যদি আপনার ডেটা যদি অনেক থাকে, ভ্যারিয়েবল যদি মনে না থাকে, সেখানে আপনি এখানে পুরো লেভেলটা দিতে পারেন। বাট আমি লেভেলটা দেই না, কারণ অনেক সময় যদি ভ্যারিয়েবলের নেমটা অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু যখন আমরা অ্যানালিসিস করতে যাই তখন অনেক বড় নাম আসে এবং ওটা একটু প্রবলেমেটিক মনে হয়। এই জন্য আমি লেভেলে কিছু দেই না। বাট আপনারা দিতে পারেন। আপনারা যদি অনেক দিন ধরে একটা অ্যানালাইসিস করেন যেটা ভুলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেভেলে পুরো নামটা আপনারা দিয়ে রাখতে পারেন, কারণ এখানে আমরা আসলে খুব সংক্ষেপ নাম ইউজ করি এবং এই নেমের ক্ষেত্রে, এবং এখানে আমরা কোনো স্পেস দেই না। হ্যাঁ, আমরা হয়তো বা এই দুটো ওয়ার্ডের মধ্যে আমরা কোনো স্পেস দিতে পারবো না। আর এখানে মেজারটা স্কেল, এই স্কেলটা আমাকে ঠিক করে দিতে হবে। এজ ডেফিনেটলি আমার স্কেল ভ্যারিয়েবল, সো আমি এখানে স্কেল ঠিক করে দিলাম। সেকেন্ড দেখছি লেভেল অফ এডুকেশন। সো এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে এডু শুধু লিখলাম। আপনারা ইচ্ছা করলে লেভেলের এখানে যে এডুকেশন লিখতে পারেন, বাট আমি লিখছি না, এটাও কিন্তু স্কেল ভ্যারিয়েবল। বাট আমি যখন জেন্ডারে যাচ্ছি, জেন্ডার কিন্তু আমার স্কেল ভ্যারিয়েবল না, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে এটাকে আমার নমিনাল ভ্যারিয়েবল হিসেবে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। সো মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, যেটা আমরা আপনাকে বলছিলাম যে এই ভ্যারিয়েবলগুলো আমরা তাহলে কিভাবে দিব। আপনার যে ফ্যামিলি সাইজ, সো ফ্যামিলি সাইজের ক্ষেত্রে কিন্তু আমি পুরোটাই ধরবো। আমার এজের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি, একজনের ব্যক্তির বয়স যদি 40 হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা তার স্কোরটা 40 বসাই। আমি যদি এখন ডাটা ভিউতে যাই, আমি যখন একজন স্টুডেন্টের 40 স্কোর পাবো, এজ পাবো, তার স্কোর কিন্তু আমি 40 বসাবো। ঠিক আছে, এডুকেশন যদি আমি পাই 10 ক্লাস, তাহলে তাকে আমরা বসাচ্ছি হচ্ছে 10, জেন্ডার মেল সে। বাট আমি এখনো করিনি, আমি এখানে 1 2 দিয়ে রাখলাম। ফ্যামিলি সাইজ অ্যাকচুয়ালটা হবে, ফ্যামিলি সাইজ যেটা আসবে সেটাই হবে। হ্যাঁ, এটা একটা মেজারমেন্ট আছে। কিন্তু আমরা যদি আমাদের
আহ, এই ভ্যারিয়েবলগুলো আসে যে পার্টিকুলারলি ফ্যামিলি ইনকামও আমরা টোটালটা বসাতে পারি, বাট এই ইনকাম যদি আসে যেমন এক্সটেনশন কন্ট্যাক্ট, এই ক্ষেত্রে আমি বলবো যে এটাকে যোগ না করে আপনার প্রতিটা ভ্যারিয়েবল যেমন এক্সটেনশন কন্ট্যাক্ট 1, এক্সটেনশন কন্ট্যাক্ট 2, প্রতিটা আইটেমকে আলাদা আলাদাভাবে বসাতে কি হবে। আমার এখানে একটা করা আছে, আমি দেখাচ্ছি যে এক্সটেনশন কন্ট্যাক্ট আমার, আপনি দেখেন ভ্যারিয়েবল ভিউতে এখানে আমি একটু লার্জ করে দেখাচ্ছি। এক্সটেনশন কন্ট্যাক্ট প্রতিটা স্কেলকে আমি একটা করে ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করছি, প্রতিটা ভ্যারিয়েবলকে একটা করে স্কেলকে, যেটাকে আমরা স্কেল বলছি, সেটাকে আমি একটা করে ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করছি। সো আমার এখানে 8টা স্কেল ছিল বা 8টা আইটেম ছিল, 8 আইটেম ছিল, 8 আইটেম কিন্তু আমি বসিয়ে ফেলেছি এক্সটেনশন কন্ট্যাক্ট টু এক্সটেনশন 1 to 8। এবং তার স্কোরটা আমি যখন ডাটা ভিউতে যাচ্ছি তখন আমরা দেখছি যে যেটা অ্যাকচুয়াল আসছে, যেটা 4, যদি ডেফিনেটলি এই কোশ্চেনিয়ারের প্রথমেই কেউ একজন 4, এই যে 1 নম্বরের জন্য ডেফিনেটলি রেগুলারলি সিলেক্ট করেছে, এবং রেগুলারলি সিলেক্ট করার জন্য যেহেতু এটা 0, এটা 4, এখানে 4 লেখাই আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই স্কোরটা হচ্ছে 4। আর পরের স্কোরটাতে আরেকজন 2 নম্বর যেটাতে, সেটাতে সে একই ব্যক্তি, তিনি হচ্ছেন 1 সিলেক্ট করেছে, এই জন্য তার স্কোরটা হচ্ছে 1। সো আমাদের বেনিফিটটা হবে এই ক্ষেত্রে যে আমি যদি এইগুলোকে অ্যাকচুয়াল বসাই নিই, তারপরে কিন্তু আমি খুবই ইজিলি কম্পিউট মিন, যেটাকে আমরা বলি, কম্পিউট করতে পারি, একটা ভ্যারিয়েবল কম্পিউট করতে পারি। তাহলে আমরা কম্পিউট কিভাবে করব? সো সবগুলো ভ্যারিয়েবল আমি যখন এইভাবে ইনপুট করব, হ্যাঁ, আমরা দেখেন আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ছিল, স্কেল ভ্যারিয়েবল ছিল, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইনপুট করেছি, যে এক্সটেনশন কন্ট্যাক্ট 1 থেকে এক্সটেনশন কন্ট্যাক্ট 9। তারপরে আমার ট্রেনিং এক্সপোজার ছিল, সেটা আমরা অ্যাকচুয়ালটা ইনপুট করেছি, বাট এখানে মিডিয়া ওনারশিপ ছিল 1 to 5, যেভাবে ছিল সেভাবে আমরা ইনপুট করেছি। ইনফরমেশন, এক্সটেন্ড অফ ইনফরমেশন সোর্স ইউজ, এটার আমরা 10টা আইটেম ছিল 1 to 10, সেগুলো কিন্তু আমরা যেটা ছিল সেই অনুযায়ী ইনপুট করেছি। বাট আমরা ইজিলি এখান থেকে কিন্তু মিন বের করতে পারবো কীভাবে, আমি আবার প্রসেসটা দেখাচ্ছি। ট্রান্সফর্মে যাব, কম্পিউট ভ্যারিয়েবল যাব, ট্রান্সফর্ম কম্পিউট ভ্যারিয়েবল, ওকে। তারপরে আমি যদি এখানে লিখি যে আমি এক্সটেন্ড অফ কন্ট্যাক্ট, সো আমি বলছি যে আমি এক্সটেন্ড কন্ট্যাক্ট আমি বললাম, এবং এখানে আমি বলছি আমি মিন বের করছি। তো আমি লিখে নিলাম এক্সটেনশন আন্ডার স্কোর মিন, যাতে আমি বুঝতে পারি যে এটা এক্সটেনশন কন্ট্যাক্টের মিন। আর এখানে যে আমি লিখব মিন, তারপরে এখানে আমি ডাবল ব্র্যাকেট দিব, তারপরে এখানে এক্সটেনশন কন্ট্যাক্ট দেখেন আমার এক্সটেনশন কন্ট্যাক্ট 1 থেকে 8 আছে। তো আমি কি করব, আমি খুবই সিম্পলি এক্সটেনশন কন্ট্যাক্টকে একটা একটা করে আমি আমার নিউমেরিক যে এক্সপ্রেশন সেখানে আমি ইন করাবো, এবং এরপরে আমি কমা দিব, কারণ আমি এখানে মিন অলরেডি লিখে ফেলেছি, আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না। সো আমি কমা দিচ্ছি, আবার 2 নম্বরটা নিচ্ছি, আবার কমা দিচ্ছি, 3 নম্বরটা নিচ্ছি, কমা দিচ্ছি। এইভাবে আমি আমার 2 হাত ইউজ করছি, সবগুলো ভ্যারিয়েবল একসাথে আমি ইনপুট করে দিলাম, এবং তারপরে আমি যদি এখানে ওকে দেই, আপনারা দেখবেন নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গিয়েছে। তো আমার একটা ভ্যারিয়েবল তৈরি করা আছে, এই জন্য আমি এই মিন 1টাকে আমি মিনকে আমি মিন 2 দিচ্ছি, না হলে আমি কনফিউজ হয়ে যাব। আমার অলরেডি তৈরি করা আছে, আমি ওকে দিলাম। আপনারা দেখছেন যে অলরেডি আমার এখানে এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট ফাইল, আউটপুট ফাইল, এটাও কিন্তু যাই করবেন না কেন সব আপনার এখানে থাকবে। সো আপনি যদি দেখেন আপনার এখানে নতুন একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গিয়েছে, এই যে লাস্টে দেখেন নতুন একটা ভ্যারিয়েবল হয়ে গেছে এক্সটেনশন কন্ট্যাক্ট মিন, হ্যাঁ, এবং এটা স্কেল ভ্যারিয়েবল হিসেবে আসছে। আপনি যদি ডেটা ভিউতে যান আপনি দেখতে পারবেন যে ওই ভ্যারিয়েবলটার মিন এখানে কিন্তু ডেভেলপ হয়ে গেছে, বাট আমার অলরেডি করা আছে। সো আমি আসলে এটা একটু পরে ডিলিট করে দিব, বাট আপনাদের জাস্ট কম্পিউট মিন দেখার জন্য আমি এটা দেখালাম। এবং এটার সাথে সাথে কিন্তু আপনারা ইচ্ছা করলে সামও করে রাখতে পারেন, যদি কোনো কাজে দরকার হয় আপনি সাম করে রাখতে পারেন। কীভাবে, আপনি জাস্ট নামটা চেঞ্জ করেন, মিন করেন, এখানে আপনি সাম লিখে, আমার জন্য আমি সাম 2 লিখছি, আর এইখানে জাস্ট মিনের জায়গায় আপনি রিপ্লেস করে সাম লিখে দিলেন এবং ওকে দিয়ে দিলেন। সো আপনি একই কমান্ডে, অলমোস্ট 1 কমান্ডেই আপনি কিন্তু সাম ভ্যালুটাও এখানে পেয়ে যাচ্ছেন, এই সামটাও পেয়ে গেলেন। সো আমার কিন্তু কোশ্চেনারের আমার এখানে যোগ করার কোনো দরকার নেই, আমার এখানে ম্যানুয়ালি যোগ করার কোনো দরকার নেই। আমি ডেটা যেভাবে ছিল সেভাবে আমি ইনপুট করব, তারপরে আমি কম্পিউট করে নিব। যে ডেটাগুলো আমার দরকার সেগুলো আমরা এসপিএসএস এর ভিতরেই
কম্পিট করে নিতে পারি। তো এইভাবে আপনাদের ডেটার ফাইলটা রেডি করে নিতে হবে। হ্যাঁ, সো ডেটা ফাইল যখন আপনার রেডি করে নিতে হবে, আপনাকে দেখতে হবে যে ডেটা ফাইলের মধ্যে আমার এখানে আমি দেখছি যে আমার ম্যাক্সিমামই স্কেল ভ্যারিয়েবল, আমার কিছু নমিনাল ভ্যারিয়েবল আছে, বাট সেগুলোকে নমিনাল ভ্যারিয়েবলকে আমার এখানে মিডিয়া ওনারশিপ নমিনাল ভ্যারিয়েবল আছে, কিন্তু আমি এটাকে কম্পোজিট স্কোর করে নিয়েছি। তো কম্পোজিট স্কোর করে নিয়ে আমি এখানে এক্সটেনশন এখানে মিডিয়া ওনারশিপ ওভারঅল করে নিয়েছি। কম্পোজিট স্কেলের ব্যাপারটা আমি আরেকদিন বলবো আর একটা ভিডিওতে, কীভাবে আমরা কম্পোজিট স্কেল তৈরি করতে পারি। তো আজকে আমি আমার এই দুটো ডেটা আসলে দরকার নাই, আপনাদের জন্য করেছি। তারপর আমি এটা নমিনাল না, এটা স্কেল ভ্যারিয়েবল হবে। আসলে আমার ডেটা দুটো দরকার নাই, এই জন্য আমি ডেটা দুটো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার কনফিউশন হবে, সো আমি ডিলিট করে দিচ্ছি, আমার অলরেডি করা আছে। তো আমি এখন আপনাকে দেখাবো যে আমরা কিভাবে রিগ্রেশন করব। রিগ্রেশন যখন করব তখন কিন্তু আমরা এই মানগুলো ইউজ করব না, কারণ কি এই মানগুলো হচ্ছে আমার স্কেলের ভ্যালু। হ্যাঁ, আমরা স্কেলের ভ্যালু থেকে অলরেডি কিন্তু আমরা স্কেলের ভ্যালু থেকে অলরেডি আমরা মিন বা সাম কম্পিউট করে ফেলেছি। সো আমাদের কিন্তু মিন বা সাম ইউজ করতে হবে। পার্টিকুলারলি আই এম গোয়িং টু ইউজ দ্য মিন, নট দ্য সাম, যেখানে যেখানে পসিবল। তো রিগ্রেশন করার জন্য আমরা কি করব? রিগ্রেশন করার জন্য আমাদের আসতে হবে অ্যানালাইজ ট্যাবে। আমরা অ্যানালাইজ ট্যাবে যদি আসি, আমরা এখানে রিগ্রেশন পাচ্ছি। আমরা এই রিসার্চের জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা সিম্পল রিগ্রেশন করব, সো আমরা লিনিয়ার রিগ্রেশন করব। সো রিগ্রেশন টেবিল থেকে আমরা লিনিয়ার রিগ্রেশনে আসলাম। এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন। সো অ্যানালাইজ লিনিয়ার রিগ্রেশন, ওকে। এরপরে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমি সিলেক্ট করব। আমার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল হচ্ছে অ্যাডাপটিভ ক্যাপাসিটি। সো আমি অ্যাডাপটিভ ক্যাপাসিটি খুঁজে বের করছি। আমি দুটোই কমপ্লিট করে রেখেছি, মিন আর সাম, বাট আমি মিনটা নিচ্ছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর অন্য ভ্যারিয়েবলগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে এগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে আমি ইউজ করব, সেগুলোকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে পিক করব। সো এজ আমি নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে, এডুকেশন নিচ্ছি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে, ফ্যামিলি সাইজ আমার কাছে আছে বাট আমি এটা আসলে কনসিডার করব না, এই জন্য আমি নিচ্ছি না। ফ্যামিলি ইনকামও আমি কনসিডার করছি না। আমি ফার্ম সাইজ, ফার্ম এক্সপিরিয়েন্স আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি। আমি ডিউরেশন অফ দ্য ট্রেনিং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করছি। অন্য ভ্যারিয়েবলগুলো যেগুলো আছে নিলাম না, সেগুলো আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিসের জন্য রেখেছি, আমার থিওরিটিক্যাল মডেলে নাই। এরপরে আমার আমার এগুলো হচ্ছে সব স্কেলের মান, সো এগুলো আমরা নিচ্ছি না। আমরা একবারে নিচে চলে যাচ্ছি। আমরা দেখবো যে এক্সটেনশন কন্টাক্ট, এটা আমার একটা ভ্যারিয়েবল ছিল, এটা আমরা নিচ্ছি। আমার এক্সটেন্ট অফ ইউজ অফ ইনফরমেশন সোর্স, এটা একটা আমার ভ্যারিয়েবল ছিল, এটা আমরা নিচ্ছি। আমার নলেজ, ওভারঅল নলেজ, এটা আমরা সাম করে নিয়েছি, আসলে এটা আসলে মিন করার উপায় নেই। সো নলেজ আমরা নিয়েছি। আর আমার একটা ভ্যারিয়েবল ছিল যে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য কন্টেন্ট, সেটাও আমরা নিব। আচ্ছা, সেটাও আমরা নিচ্ছি। আর আমাদের একটা ভ্যারিয়েবল ছিল যেটা আমরা বললাম যে নমিনাল ভ্যারিয়েবল ছিল, সেটাকে আমরা কোয়ালিটেটিভ থেকে কোয়ান্টিটেটিভে ট্রান্সফার করে ফেলেছি, এবং মানে স্কেল ভ্যারিয়েবল করে ফেলেছি আমরা নমিনাল থেকে। সো মিডিয়া ওনারশিপ, সেখান থেকে একটা স্কোর আসবে, সেটাকে আমরা নিচ্ছি। সো আমরা এই কটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং এই ভ্যারিয়েবলগুলো নেওয়ার পরে আমাকে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করতে হবে, এবং এখানে অলরেডি চেক করা আছে এস্টিমেট, মডেল ফিট চেক করা আছে। আর স্কোর চেঞ্জ আমার দরকার নাই এই মুহূর্তে। কন্টিনিউড। প্লটস, আমি কোনো প্লটিং করছি না, সেই জন্য আমি প্লটটা ইউজ করছি না। অপশন 0.05 প্রবাবিলিটি, দ্যাটস ফাইন। হ্যাঁ, এখানেও আমি কোনো কিছু চেঞ্জ করছি না, যা আছে ডিফল্ট থাকছে। এবং এরপরে আমি ওকে দিয়ে দিচ্ছি, এবং যখনই আমি ওকে দিব আমার একটা এক্সপ্রেশন আসবে। এই এক্সপ্রেশনের প্রথমটাতে বলছে যে কোন কোন ভ্যারিয়েবল আপনি ইনপুট করেছেন। সো আমি যে ভ্যারিয়েবলগুলো ইনপুট করেছি সেগুলো এখানে দেখতে পাবেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে আমি অ্যাডাপটিভ ক্যাপাসিটি, যেটা আমি মিন ভ্যালু আসলে ইনপুট করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা। আর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট দেখা হচ্ছে যে আমার মডেল সামারি। সো আমরা রিসার্চে দেখে থাকি হচ্ছে আর স্কোয়ার অ্যান্ড আর জাস্টিস আর স্কোয়ার, এটাকে আমরা ইন্টারপ্রিট করে থাকি। এখানে আর স্কোয়ারের মান দেখছেন 0.425, অ্যান্ড আর জাস্টিস আর স্কোয়ারের মান দেখছেন 0.375। আসলে এটাকে আমরা বলার সময় বলবো 42.5% অফ দ্য ভ্যারিয়েন্স, এবং অ্যাডজাস্টেড আর স্কোয়ার বলার সময় আমরা বলবো 37.5% অফ দ্য ভ্যারিয়েন্স। এখন লেখার সময় বা ইন্টারপ্রিট করার সময় আপনারা আর স্কোয়ারের ওপর ইন্টারপ্রিট করবেন না অ্যাডজাস্টেড আর স্কোয়ারের ওপর ইন্টারপ্রিট করবেন। আসলে বিভিন্ন রিসার্চে বিভিন্ন ধরনের
ইউজ দেখা গিয়েছে, কেউ আর স্কোয়ার ইন্টারপ্রিট করে, কেউ অ্যাডজাসেন্ট আর স্কোয়ার ইন্টারপ্রিট করে। সো আপনারা দুটাই করতে পারবেন বেজ অন ইউর নিডস ইনফ্যাক্ট। আর অ্যাকচুয়ালি এই দুটোর মান, যেমন আর স্কোয়ার এবং অ্যাডজাসেন্ট আর স্কোয়ারের মান যদি খুব বেশি ডেভিয়েটেড হয়, এখানে দেখেন 0.42 আর এখানে 0.37, সো আমি দেখছি যে 0.5 মতো একটা ডেভিয়েশন আসছে। তো এই ডেভিয়েশনটা একটু বেশি আমি বলবো, এই ডেভিয়েশনটা একটু বেশি, বাট আমরা দেখার চেষ্টা করব যে আসলে যদি খুব বেশি হয় তারপরে আপনি অ্যাডজাস্টেড আর স্কোয়ার বলবেন। বাট আমি হ্যাপি বিকজ এই ধরনের রিসার্চে যদি 37 বা 40% পর্যন্ত আর স্কোয়ার আসে সোশ্যাল সায়েন্স রিসার্চে, আমি বলবো যে এটা ইজ নট এ ব্যাড অ্যাট অল, এবং মোটামুটি ভালো একটা মান। খুব বেশি মান আসলেও কিন্তু আবার এটা জাস্টিফাই থাকে না, সো এই মানটা আমি বলবো রিজনেবলি গুড। যদিও এখানে এরর পার্সেন্টেজ একটু আছে এবং এই জন্য এই ডেভিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা মান দেখব যে অ্যানোভা টেবিলের এই সিগনিফিকেন্ট ভ্যালু, এখানে এফ ভ্যালুটা বলে যে আপনার মডেলটা ফিট কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে মডেলটা ফিট হয়, যদি আপনার ডেটা খুবই নন নর্মাল হয় সেক্ষেত্রে হয়তো বা মডেল ফিট হয় না। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে 0.000, দ্যাট মিনস আমার যে কোনো মান সিগনিফিকেন্ট লেভেলে 0.05 বা তার নিচে থাকতে হবে, 0.05 বা তার নিচে থাকতে হবে। 0.05 বা তার নিচে থাকলে আমরা বলবো যেটা 5% লেভেলে সিগনিফিকেন্ট। সো আমি এখানে দেখছি এফ ভ্যালু 8 এবং এটা সিগনিফিকেন্স। সো আমি বলতে পারি যে আমার ওভারঅল মডেল হচ্ছে সিগনিফিকেন্ট। সো আমি এখানে আর স্কোয়ারটা দেখলাম, আমি এখানে অ্যাডজাস্টেড আর স্কোয়ার দেখলাম, এবং আমি এখানে বলছি যে আমার ওভারঅল মডেল হচ্ছে ফিট, আমার ওভারঅল মডেল হচ্ছে ফিট। এরপরে আমি আসল জায়গায় আসি যে আমি যে এতগুলো ভ্যারিয়েবল নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 ভ্যারিয়েবল নিলাম, এই 9 ভ্যারিয়েবলের মধ্যে কোন ভ্যারিয়েবলটা আমার সিগনিফিকেন্ট আসলো, কোনটা সিগনিফিকেন্ট আসলো না। এখানে কিন্তু আমার সাইনও দেখতে হবে। সাইন মানে হচ্ছে নেগেটিভ সাইন, দ্যাট মিনস একটা বাড়লে আর একটা কমবে। যেমন এখানে আমরা দেখছি যে এজ হচ্ছে মাইনাস, বাট এইটার লেভেল হচ্ছে 0.227, দ্যাট মিনস এটা সিগনিফিকেন্ট না। হ্যাঁ, বাট এটাকে যদি আমি ইন্টারপ্রিট করতে চাই, আমি করতে পারবো যে এজ যাদের বেশি হয় তাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি কম। হ্যাঁ, বাট এটা নন সিগনিফিকেন্ট, যেহেতু এটা নন সিগনিফিকেন্ট 0.05 ওপরে ভ্যালুটা, সো দেয়ারফোর আমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড না। সো আমি আসলে এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, সো এটা ইনসিগনিফিকেন্ট ভ্যালু। ইনফ্যাক্ট কোনটা কোনটা সিগনিফিকেন্ট আসছে সেটা আমরা দেখি। আমরা দেখছি যে ফার্ম এক্সপিরিয়েন্স এটা আসলে 0.051 চলে আসছে। সো এটা আসলে 5%-এর 10 to 5%, বাট 5%-এর ওপরে চলে গেছে ফার্ম এক্সপিরিয়েন্স। সো এইটা একটা ইস্যুস হচ্ছে যে আমার, যে এইটা আমরা সিগনিফিকেন্ট বলতে পারি 10%, এবার এটা 5% না। সাধারণত 10% আমরা ইন্টারপ্রিট করি না, বাট এক্সটেনশন কন্টাক্ট মিন দেখেন, এই মিনটা ডিরেক্টলি আপনার আসছে 0.005, মানে এটা হচ্ছে সিগনিফিকেন্ট। কন্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েটনেস সিগনিফিকেন্ট 0.004, এবং মিডিয়া ওনারশিপ ওভারঅল অলসো সিগনিফিকেন্ট। সো আমরা তিনটা ভ্যারিয়েবল আমরা পাচ্ছি যে এটার মধ্যে হচ্ছে 1 2 3 তিনটা সিগনিফিকেন্ট। আর এফ ফার্মিং এক্সপিরিয়েন্স ইজ অলসো টেন্ড টু বি সিগনিফিকেন্ট ইনফ্যাক্ট। সো তিনটাকে আমরা বলতে পারি সিগনিফিকেন্ট, এবং হুইচ এক্সপ্লেইন দ্যাট 42.5% অফ দ্য ভেরিয়েন্স। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট regression analysis. Now if I talk about how to make a categorization, so আমাদের ক্যাটাগরি করতে হয়, ডিসক্রিপটিভ স্টাডিজ করতে হয়। ডিসক্রিপটিভ স্টাডিজ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আসলে অ্যানালাইসিস যে ডিসক্রিপশনে যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে আমার এখান থেকে যে ভ্যারিয়েবলগুলো আমরা নিয়েছি সেই ভ্যারিয়েবলগুলোর আমার আসলে ওকে ওকে সো আমরা যে ভ্যারিয়েবলগুলো নিয়েছি সেই ভ্যারিয়েবলের আমরা আসলে একটু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলগুলো একটু নিচ্ছি। আমরা অলরেডি জানেন যে আমরা কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, আমি সেই ভ্যারিয়েবলগুলো নিয়ে আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা বের করে নিচ্ছি। আমি একটা ভেরিয়েবল নেই এই অ্যানালাইসিসটা আবার আমাকে নতুনভাবে রান করাতে হবে। সো জাস্ট আপনাদের দেখার জন্য বলছি যে এখানে আমি দেখেন আমার অলরেডি কিন্তু ম্যাক্সিমাম, মিনিমাম, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে। সো এটা আপনাদের লাগবে, কারণ আপনাদের জানতে হবে যে আপনার রেঞ্জ কত, মিনিমাম টু ম্যাক্সিমাম, মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে বের করতে হবে আপনাদের। হ্যাঁ, এটা লাগবে আমাদের ক্যাটাগরি করার জন্য।
আর আমি যদি এখন একটু ক্যাটাগরি করতে চাই, ধরুন আমি এজটাকে আমি ক্যাটাগরি করব, সেটা আমি একটা প্রসেস দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা করে নেবেন বা প্র্যাকটিস করে নেবেন। সো এজ আমার এখানে স্কেল ভ্যারিয়েবল। সো আমি যখন ক্যাটাগরি করব তার মানে হচ্ছে আমি স্কেল ভ্যারিয়েবলকে নমিনাল বা অর্ডিনালে আমি ক্যাটাগরি করছি। তো সেক্ষেত্রে আমি এটাকে বলবো যে আমি এটাকে নতুন একটা পদ্ধতি আমরা ইউজ করব, সেখানে আমরা ট্রান্সফর্মে যাব, তারপরে আমরা লিখব যে রিকোড ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবল। রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল করব না, কারণ রিকোড ইনটু সেম ভ্যারিয়েবল করলে কি হবে, আমার এই ভ্যারিয়েবলটা নষ্ট হয়ে যাবে। বাট আমার আসলে এই স্কেলটাও দরকার রিগ্রেশনের জন্য, অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু আমার ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দরকার। এই জন্য আমি সাধারণত করি কি, যে রিকোড ইন দ্য সেম ভ্যারিয়েবল না করে রিকোড ইনটু দ্য ডিফারেন্ট ভ্যারিয়েবল করি, এবং এখানে আমি লিখে ফেলি এজটাকে নিয়ে আসি এখানে, আর আমি এখানে লিখি এজ আন্ডারস্কোর গ্রুপ, জিআর গ্রুপ, মানে আমি বুঝতে পারি যে এটা আমি আসলে গ্রুপিং ভ্যারিয়েবল করেছি। এবং এখানে আমি চেঞ্জ যখন দিব দেখবেন যে এটা এখানে চলে আসছে। সো এজ আমি তাহলে মানে হচ্ছে যে আমি এজকে এজ গ্রুপে কনভার্ট করলাম। তারপরে আমি এখানে আসবো ওল্ড ভার্সেস নিউ ভ্যালু, আমি এখানে ক্লিক করব এবং এখানে এসে আমি রেঞ্জটা দিয়ে দিব। আমাদের একটা ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, তার একটা ক্লাসিফিকেশন আছে, এবং সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা বলে থাকি যে 35 পর্যন্ত, 35 পর্যন্ত আমরা ইয়াং এজ ধরে থাকি। সো আমরা এখানে রেঞ্জটাকে আমরা লিখছি এইভাবে যে রেঞ্জ থ্রু দ্য লোয়েস্ট ভ্যালু। সো আমি এখানে 35 লিখলাম, এখানে ভ্যালু দিলাম 1, ঠিক আছে। আর 36 থেকে 50 পর্যন্ত আমি এখানে বলছি যে এই ভ্যালুটা হচ্ছে 2, ঠিক আছে। আর 35-এর ওপর থেকে, সো 50-র ওপর থেকে, সো আমি এখানে ধরে নিচ্ছি যে 51 থেকে 51-এর ওপরে যারা আছে তারা হচ্ছে ওল্ড এজ। সো আমি 1 2 3 ধরলাম, হ্যাঁ, 1 2 3। সো আমি যদি এখন এখানে কন্টিনিউ করি, আপনারা দেখবেন যে একটা নতুন ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখানে কিন্তু ইনস্ট্রাকশন চলে আসছে, আপনি এখানে লিখে রাখতে পারেন যে 35 পর্যন্ত আমরা 1 করেছি, 36 to 50 পর্যন্ত 2 করেছি, আর 50 থেকে বড় যেটা বেশি আছে সেটাকে আমি 3 করেছি। তো আমরা একটু ভ্যারিয়েবলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার গ্রুপিং ভ্যারিয়েবল তৈরি হয়ে গিয়েছে এবং এটার নাম হচ্ছে নমিনাল ভ্যারিয়েবল। বাট আমাকে দেখতে হবে যে আসলেই আমার ডেটাটা ঠিক ছিল কিনা এবং এখানে আমরা সবগুলো ভ্যালু পেয়েছি কিনা, ঠিক আছে। আমরা লাস্টে দেখছি যে হ্যাঁ, ভ্যালুগুলো কিন্তু 1 থেকে 3-এর মধ্যে আছে। যদি 1 থেকে 3-এর মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে যে আমার গ্রুপিংয়ের মধ্যে একটু সমস্যা হয়েছে। এরপরে আমরা কি করব, এখানে ভ্যালুতে যে আমরা এখানে লিখে দিব যে আমরা যেটা 1 বলেছিলাম ইয়াং এজ, এবং এখানে বলবো যে আপ টু 50 ইয়ার্স, 35 ইয়ার্স, ঠিক আছে। এটা অ্যাড করলাম। তারপরে 2 নম্বরে যে বলবো হচ্ছে মিডল এজ, আমরা এখানে বলবো 36 to 50 ইয়ার্স। তারপরে আমরা এখানে লিখবো 3 ওল্ড এজ, এবং এটাকে আমরা লিখবো হচ্ছে গ্রেটার দ্যান 50 ইয়ার্স। সো আমরা আসলে এজের জন্য ফুল ভ্যালু নিয়েছিলাম, দশমিকের পরে কোনো সংখ্যা নেইনি। সো আমাদের কিন্তু 50.5 এরকম আসার কোনো সম্ভাবনা নাই, হয় 50 আসবে না 51 আসবে। 50 হলে 2 আর 51 হলে 3। সো আমরা বলেছি 50-র ওপরে যারা হবে অ্যাড, ওকে। এখন আপনি যদি একটু ডাটা ভিউতে যান, আপনি দেখবেন যে এখানে আপনার এই ভ্যালুগুলো, এখানে একটা অপশন আছে, আপনি একটু দেখেন, এখানে একটা অপশন আছে। এই অপশনে যদি ক্লিক করেন আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলে আপনি নিউমেরিক ভ্যালু দেখতে পারবেন, এখানে দেখতে পেলে আপনার গ্রুপ, আপনি একটু গ্রুপিংটা দেখে নেন। আমার মনে হয় গ্রুপিং ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, ডিসক্রিপটিভ স্ট্যাটিক্সে যাবেন। সো আমি ডিসক্রিপটিভ স্ট্যাটিক্স যাওয়ার জন্য আমি আবার অ্যানালাইজে যাব, ডিসক্রিপটিভ স্ট্যাটিক্সে যাব। এই ক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, আর এই ক্ষেত্রে আমি কিন্তু এই এজ গ্রুপটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিচ্ছু করবো না, শুধু ওকে দিব। আমার দেখেন অলরেডি টেবিল তৈরি হয়ে গেছে। আমি এখানে দেখতেই পাচ্ছি যে আমার 14% of the respondent were the young age, 42% of the middle age, and 43.9% of the old age respondent. সো আমরা ইজিলি কিন্তু আমরা গ্রুপ করে নিতে পারছি। আপনারা যখন টেবিলটাকে এক্সপোর্ট করবেন ওয়ার্ড ফাইলে, তখন ভ্যালিড পার্সেন্টেজ এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ এই দুটো আপনারা ডিলিট করে দিয়ে এখানে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা বসায় দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের টেবিলটা অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছে, আপনাদের কিন্তু বেশি কষ্ট করতে হচ্ছে না।
সো এইভাবে আমাদের যে একটা নির্দিষ্ট স্কিমা আছে, আসলে প্রতিটা ক্যাটাগরিজের জন্য একটা স্কিমা ইউজ করা হয়। সেই ক্যাটাগরিজের যে স্কিমা তার উপর বেস করে আপনারা কিন্তু গ্রুপ করে ফেলতে পারেন, এবং এটার জন্য ম্যানুয়ালি করার কোনো দরকার নাই। আপনারা এসপিএসএস এর ভিতরেই আপনারা আমি আবারও দেখাচ্ছি ট্রান্সফর্ম ফ্রম রেকর্ড টু ইনটু ডিফারেন্ট ভ্যারিয়েবল। এখানে ক্লিক করার পরে আপনারা ভ্যারিয়েবল গ্রুপ করে সেটাকে আবার নতুনভাবে আপনার পয়েন্টস দিয়ে তারপরে আপনারা যদি এই ভ্যালু লেভেলটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা অটোমেটিকলি এই গ্রুপিংটা পেয়ে যেতে পারছেন। সো আমার মনে হয় আমার ভিডিওটা আজকে অনেক বড় হলো। আমি খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি রিসার্চের অ্যানালাইসিসের পুরোটাই কাভার করার চেষ্টা করলাম, রিগ্রেশন পার্টিকুলারলি এবং ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্টিকুলারলি দ্য গ্রুপিং, যেটা সাধারণত আমাদের স্টুডেন্টদের দরকার হয়। সো আমার যদি কোনো স্টুডেন্ট এটাতে উপকৃত হয়, নিজেটা শিখতে পারে, সেটাই হবে আমার অ্যাচিভমেন্ট। অন্য সময় হয়তো বা আর একটু সময় নিয়ে ইন ডিটেল আলোচনা করব গ্রুপিং নিয়ে এবং এসপিএসএস এর অন্য কোনো ইস্যুস নিয়ে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।